ইংরেজি সাহিত্যের কথা উঠলে একজনের নাম আসবেই, তাই না? তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। আজ আমরা শব্দের পেছনের এই মানুষটাকে নিয়ে একটু গভীরে যাব। শুরু করা যাক। তারই এক বন্ধু আর সহকর্মী বেন জনসনের একটা কথা দিয়ে। তিনি বলেছিলেন, শেক্সপিয়ার কোনো একটা যুগের নন, তিনি সব সময়ের। ভাবুন তো, কি অসাধারণ একটা কথা! এই একটা বাক্যই কিন্তু বলে দেয় তিনি কতটা বিশাল মাপের একজন স্রষ্টা ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে কালজয়ী একজন মানুষ, তিনি আসলে ব্যক্তি হিসেবে কেমন ছিলেন? মানে কিংবদন্তির আড়ালে আসল মানুষটা কে? আমরা কি আদৌ তাকে চিনি? চলুন সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। আর এখানেই ব্যাপারটা কিন্তু বেশ মজার, কারণ শেক্সপিয়ারের জীবনটা ওটা রীতিমতো রহস্যে ঢাকা। তো চলুন সবার আগে সেই রহস্যের দরজাতেই একটু ঠোকা দেওয়া যাক। দেখুন, আমরা শেক্সপিয়ার সম্পর্কে যা কিছু জানি তার প্রায় সবই হলো সরকারি কাগজপত্র, মানে জন্ম, বিয়ে, উইল বা ধরুন আদালতের কিছু রেকর্ড। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে কি বিশ্বাস করতেন, তার ভেতরের দুনিয়াটা কেমন ছিল, সে সম্পর্কে প্রায় কিছুই জানা যায় না। আর এটাই বোধহয় সবচেয়ে বড় রহস্য। আচ্ছা, এবার একটু তার জার্নিটা দেখি। কিভাবে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনের মতো একটা ছোট্ট মফস্বল শহর থেকে একজন মানুষ এসে লন্ডনের নাটকের জগতের একেবারে মধ্যমণি হয়ে উঠলেন। তো তার জন্ম ১৫৬৪ সালে স্ট্র্যাটফোর্ডে। তার বাবা জন শেক্সপিয়ার শহরের বেশ গণ্যমান্য লোক ছিলেন, বলতে গেলে প্রায় মেয়রের মতো একটা পদে ছিলেন। আর মা মেরি আর্ডেন, তিনিও ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তো বোঝাই যাচ্ছে শেক্সপিয়ার বেশ ভালো একটা পারিবারিক পরিবেশে বড় হয়েছেন। আর খুব সম্ভবত সেখানকার নামকরা গ্রামার স্কুলেই তার পড়াশোনা, যেখানে ল্যাটিন আর ক্লাসিক্যাল সাহিত্যের সাথে তার পরিচয় হয়। আর এটাই কিন্তু তার ভবিষ্যৎ লেখার ভিত গড়ে দিয়েছিল। ব্যক্তিগত জীবনেও কিন্তু বেশ তাড়াতাড়ি থিতু হয়েছিলেন। মাত্র ১৮ বছর বয়সেই বিয়ে করেন অ্যান হ্যাথওয়েকে। প্রথমে মেয়ে সুজান্না, আর তার কিছুদিন পরেই যমজ সন্তান হ্যামনেট আর জুডিথের জন্ম হয়। কিন্তু এখানে একটা দুঃখের ব্যাপার আছে। তার একমাত্র ছেলে হ্যামনেট মাত্র ১১ বছর বয়সে মারা যায়। এটা যে তার জীবনে কত বড় একটা ধাক্কা ছিল তা তো বোঝাই যায়। আর এর পরেই আসে তার জীবনের সেই বিখ্যাত অধ্যায়, দ্য লস্ট ইয়ার্স বা হারানো বছরগুলো। প্রায় ৮টা বছর। এই সময়ে শেক্সপিয়ার কোথায় ছিলেন, কি করছিলেন তার কোনো হদিশই পাওয়া যায় না। একদম যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন। আর ঠিক এই সময়টার পরেই হঠাৎ করে আমরা তাকে লন্ডনে একজন নাট্যকার হিসেবে আবির্ভূত হতে দেখি। আর তার আবির্ভাবটাও হয়েছিল যাকে বলে বেশ ধামাকাদার। ১৫৯২ সালের কথা। রবার্ট গ্রিন নামে তার এক প্রতিদ্বন্দ্বী নাট্যকার তাকে নিয়ে বেশ বাজে কথা লিখলেন। বললেন আপস্টার্ট ক্রো, মানে হঠাৎ গজিয়ে ওঠা কাক। যদিও এটা ছিল একটা অপমান, কিন্তু ভেবে দেখুন এর মানে হলো ততদিনে শেক্সপিয়ার এতটাই সফল হয়ে গিয়েছিলেন যে লোকে তাকে হিংসে করতে শুরু করেছিল, তার শত্রু তৈরি হচ্ছিল। লন্ডনে তার সাফল্যের সিঁড়িটা কিন্তু বেশ কয়েকটা ধাপে তৈরি হয়েছিল। প্রথমত, তিনি আর্ল অফ সাউথহ্যাম্পটনের মতো একজন শক্তিশালী মানুষের আশ্রয় পেলেন। এরপর তখনকার সবচেয়ে নামকরা থিয়েটার কোম্পানি লর্ড চ্যাম্বারলিনসম্যান এর একজন মুখ্য সদস্য হয়ে উঠলেন। আর ফলাফল, তিনি আর্থিকভাবেও দারুণ সফল হলেন। এতটাই যে নিজের শহর স্ট্র্যাটফোর্ডে দ্বিতীয় বৃহত্তম বাড়িটা কিনে ফেললেন, যার নাম ছিল নিউ প্লেস। তো পেশাগত জীবনে যখন তিনি একেবারে পাকাপোক্ত হয়ে গেলেন, শেক্সপিয়ার তখন তার লেখার দুনিয়ায় পুরোপুরি মনোনিবেশ করলেন। চলুন এবার তার সেই অসাধারণ সৃষ্টির জগতে একটু ঘুরে আসা যাক। এই টেবিলটা দেখলেই বোঝা যায় তার প্রতিভা কতটা বহুমুখী ছিল। তিনি যে শুধু নাটক লিখতেন তা কিন্তু নয়। যেমন ধরুন, যখন প্লেগের জন্য সব থিয়েটার বন্ধ, তখন তিনি লিখলেন ভিনাস অ্যান্ড অ্যাডোনিসের মতো লম্বা কবিতা। আবার লিখেছেন ১৫৪টা সনেট, যার কেন্দ্রে রয়েছে এক রহস্যময় যুবক আর এক ডার্ক লেডি। আর নাটকের কথা তো ছেড়েই দিলাম, কমেডি, ট্র্যাজেডি সবেতেই তিনি ছিলেন মাস্টার। তার সনেটগুলো নিয়ে আলাদা করে বলতেই হয়, এগুলো কিন্তু শুধু মিষ্টি প্রেমের কবিতা ছিল না, বরং প্রেম, তীব্র আবেগ, এমনকি বিশ্বাসঘাতকতার মতো জটিল আর তিক্ত অভিজ্ঞতাগুলোকেও তিনি তুলে ধরেছিলেন। আর এটা সেই সময়ের জন্য ছিল একদম নতুন একটা ব্যাপার। তার প্রথম দিকের নাটকগুলোতেও কিন্তু এই গভীরতার ছাপ স্পষ্ট। এই মিডসামার নাইটস ড্রিমের কথাই ধরুন,
এখানে প্রেম যেমন একটা সুন্দর আদর্শ, তেমনি আবার একটা ক্ষমতার লড়াইও। আবার দ্য মার্চেন্ট অফ ভেনিসে পোর্শিয়ার মতো একজন বুদ্ধিমান, শক্তিশালী নারী চরিত্রকে এনে তিনি রোম্যান্টিক গল্পের সাথে ট্র্যাজেডিকে মিশিয়ে দিয়েছেন। আর রোমিও অ্যান্ড জুলিয়েটের কথা তো আমরা সবাই জানি, কিভাবে পারিবারিক দ্বন্দ্ব আর নিয়তির পরিহাসে একটা নিষ্পাপ ভালোবাসা শেষ হয়ে যায়। এরপর শেক্সপিয়ারের লেখার জগতে একটা নতুন পর্ব শুরু হয়, একটা আরও গভীর, আরও অন্ধকার পর্ব। আর ঠিক এই সময়টাতে তিনি তার সেরা ট্র্যাজেডিগুলো লিখেছিলেন। সময়টা ছিল মোটামুটি 1599 থেকে 1607-এর মধ্যে। এই সময়ে তিনি লিখলেন হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথের মতো কালজয়ী সব ট্র্যাজেডি। এই নাটকগুলো আসলে মানুষের মনের সবচেয়ে অন্ধকার দিকগুলোকে আমাদের সামনে তুলে ধরে। প্রত্যেকটা নাটকের মূলে আছে মানুষের কোনো না কোনো একটা বড়সড় ভুল বা দুর্বলতা। যেমন হ্যামলেট হল প্রতিশোধ আর নৈতিক টানাপোড়ানের গল্প, ওথেলোর কেন্দ্রে আছে ভয়ঙ্কর যৌন ঈর্ষা, আর ম্যাকবেথ ওটা হলো ক্ষমতার জন্য অন্ধ লালসার ভয়াবহ পরিণতি। শেক্সপিয়ারের আসল জাদুটা ছিল এই চরিত্রগুলোর মনের ভেতরে জটিল দুনিয়াটাকে তুলে ধরায়। এই নাটকগুলো কতটা গভীর তা বোঝানোর জন্য ম্যাকবেথের একটা কথাই যথেষ্ট। রাজা ডাঙ্কানকে খুন করার ঠিক আগে সে ভাবছে এর পরিণতির কথা, এর পরকালীন শাস্তির কথা। সে বুঝতে পারছে যে এই কাজের জন্য তাকে হয়তো অনন্তকাল ধরে নরকে পড়তে হবে। এই যে নৈতিকতার গভীর বিশ্লেষণ, এটাই কিন্তু শেক্সপিয়ারকে সবার থেকে আলাদা করে দেয়। জীবনের শেষের দিকে এসে শেক্সপিয়ারের লেখায় আবার একটা বদল আসে। তিনি যেন ট্র্যাজেডির সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এলেন, শুরু করলেন এক নতুন ধরনের গল্প বলা, যা তাকে অমরত্বের দিকে আরও এক পা এগিয়ে নিয়ে গেল। তার শেষের দিকের এই নাটকগুলোকে বলা হয় রোম্যান্স। এগুলো ঠিক কমেডিও না, আবার পুরোপুরি ট্র্যাজেডিও না। এই নাটকগুলো শুরুটা হয়তো বেশ দুঃখের, কিন্তু শেষটা হয় একদম জাদুকরী আর আনন্দময় পুনর্মিলন দিয়ে। যেমন দ্য উইন্টারস টেল নাটকের কথাই ভাবুন, যেখানে অনেক বছর আলাদা থাকার পর হারিয়ে যাওয়া প্রিয়জনেরা আবার একসাথে হয়। আর এরপর আসে দ্য টেম্পেস্ট। মনে করা হয় এটা তার একার লেখা শেষ নাটক, আর অনেকেই বলেন এটা আসলে থিয়েটারের জগৎ থেকে শেক্সপিয়ারের একটা প্রতীকী বিদায়। নাটকের যে প্রধান চরিত্র প্রসপেরো, সে যেন নিজেই শেক্সপিয়ার, যে নিজের জাদুর জোরে সবকিছু নিয়ন্ত্রণ করে আর শেষে নিজের জাদুর কাঠিটা ভেঙে ফেলে, মঞ্চকে বিদায় জানায়। ভাবা যায় তার প্রায় 20 বছরের কেরিয়ারে তিনি প্রায় 10 লক্ষ শব্দ লিখেছেন। 10 লক্ষ, এই একটা সংখ্যাই বলে দেয় তার সৃজনশীলতা ঠিক কোন পর্যায়ে ছিল। অবশেষে 1616 সালের 23শে এপ্রিল উইলিয়াম শেক্সপিয়ার মারা যান। তাকেই তার নিজের শহর স্ট্র্যাটফোর্ডের হলি ট্রিনিটি চার্চের ভেতরে কবর দেওয়া হয়। তার মতো একজন সম্মানীয় মানুষের জন্য এটাই ছিল যোগ্য সম্মান। কিন্তু এখানেও তিনি একটা রহস্য রেখে গেছেন। তার সমাধির ওপর খোদাই করা আছে এক অদ্ভুত, কিছুটা ভুতুড়ের সতর্কবাণী। ভালো বন্ধু, যিশুর দোহাই, এখানে শোয়ানো ধুলো খুঁড়ো না। কি আশ্চর্য, তাই না? যে মানুষটা সারা জীবন ধরে শব্দের জাল বুনে মানুষের মনের গভীরতম রহস্যগুলো আমাদের সামনে এনেছেন, তিনি তার নিজের শেষ ঠিকানাটাকেই চিরদিনের মতো একটা রহস্য বানিয়ে রেখে গেলেন।